খোদেজা আবারও মাথায় দুপাশে হাত উঠিয়ে চেঁচিয়ে উঠে বলল, চুপ! আর একটা কথা কেউ বলবি না, নয়তো এখন আমার থেকে খারাপ কেউ হইব না। তোদের দুইজনের আজকে হইছে কি বলতো? তোদের একসাথেই রাখা যাইব না, তাইলে তোরা নিজেদের ঘুম তো বাদ, আর আমারেও ঘুমাতে দিবি না। হ্যাঁ রে মাহতাব, আজকে তোরও কি হয়েছে বলতো? তুইও কি পোলাপান হয়ে গেলি? আমি বউরে নিয়ে যাইতাছি, এখন থেকে বউ আমার কাছেই ঘুমাবো। একসাথে হইলেই তবু খালি ঝগড়া আর ঝগড়া। এখন আলাদা থাইকা শান্তিতে থাক। খোদেজার কথা শুনে ওদের দুজনেরই মুখের হাওয়া বেরিয়ে গেল। দুজনে কিছু বুঝে ওঠার আগেই খোদেজা ধারার হাত ধরে নিজের সাথে নিয়ে গেল। ধারাকে নিয়ে গেলে শুদ্ধ একটু উপরে উপরে ভালো থাকার ভাব ধরে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তারপর বারবারই শুধু নড়াচড়া করতে লাগলো সে। উঠে বসলো, পানি খেলো, তারপর আবার শুয়ে পড়ল। 100 বার এপাশ ওপাশ করেও আর ঘুম আসলো না। বারবার শুধু চোখ যেতে লাগলো দরজার বাইরে, খোদেজার রুমের দিকে। ঘড়ির কাঁটায় 12টার ঘরে সই সই। নিস্তব্ধতায় ছেয়ে গেছে পুরো এলাকা। রাস্তায় একটি কালো বিড়ালের মেউ মেউ ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এমন সময় একটা লম্বা কৃতির কালো ছায়া খোদেজার রুমের বাইরে দেখা যায়। ছায়াটা খুবই আস্তে আস্তে দরজার কাছে এগোতে থাকে। ছায়াটা মূলত শুদ্ধর। পা টিপে টিপে মায়ের রুমে উকি দেওয়ার চেষ্টা করে সে। খোদেজার রুমের দরজা সবসময় খোলাই থাকে, আজও তার ব্যতিক্রম নয়। রুমের লাইট বন্ধ, ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। শুদ্ধ ছিল ঠাড় করতে পারে না। আরও একটু স্পষ্ট করে দেখার চেষ্টায় শুদ্ধ দরজার কাছে এগোতেই দরজা তার ধাক্কায় ক্যাত করে শব্দ হলে শুদ্ধ দৌড়ে সেখান থেকে চলে আসে। শুদ্ধ পেয়ে ঝট করে শোয়া থেকে উঠে বসে ধারা। খোদেজা নির্লিপ্ত থেকে একটু জোরে জোরে বলে, ও কিছু না বউ, তুমি শুয়ে থাকো, মনে হয় কোনো বিড়াল ছিল। আজকাল বড্ড জ্বালানি শুরু করেছে। ধারা শুয়ে পড়ল। তারও একদমই ঘুম আসছে না। বারবার মন শুধু বাইরে যেতে চাইছে। বাইরের শব্দটা যে শুদ্ধর ছিল সেটা সেও বুঝতে পেরেছে, কিন্তু শাশুড়ির সামনে তো আর কিছু বলতে পারে না। তাই সে চুপচাপ শুয়ে রইল। খোদেজার কথা স্পষ্টই শুনতে পায় শুদ্ধ মা তাকে বিড়াল বলেছে। রাগে দুঃখে শুদ্ধ খোদেজার দরজার সামনে গিয়ে শুধু পায়চারি করতে থাকে। দাঁড়া একটু মাথা উঠিয়ে দেখতে নেয়, কিন্তু খোদেজার ঠান্ডা চোখের দৃষ্টি দেখে আবারও দ্রুত শুয়ে পড়ে। দরজার ওপাশে শুদ্ধর পায়ের খটখট শব্দ বাড়তে থাকে। খোদেজা বলো, এমন হাঁটাহাঁটি কইরা লাভ নাই, বউরে আর পাবি না, বউ আমার কাছেই থাকবো, চুপ কইরা যাইয়া ঘুমাই থাক। শুদ্ধ হাঁটা থামিয়ে বলো, আম্মা এটা কিন্তু ঠিক না, তুমি আমার বউকে নিয়ে আসবা কেন? আমার বউ আমার কাছে থাকবে। এই কথা ঝগড়া করার সময় খেয়াল ছিল না? একসাথে হইলে যখন তোমরা ঝগড়াই করবা তাইলে আলাদাই থাকো। বউ আমার কাছেই ঘুমাবো, আর তুমি যাইয়া তোমার রুমে ঘুমাওগা। না, তাহলে আমিও এখানেই ঘুমাবো। আমার একা একা ভয় লাগে। মাইর খাবি এখন? 26 বছর একলা একলা ঘুমাইছিলি কেমনে? এখন তোর ভয় লাগে? যা এদিক থেকে। শুদ্ধ মেঝেতে বসে পড়ে বলে, না আমি যাব না, আমি এখানেই বসে থাকব। খোদেজা নির্লিপ্ত স্বরে বলে, তাইলে থাক, সারা রাত ওইখানেই বইসা থাক, তোর যেমন ইচ্ছা। তারপর ধারার দিকে ফিরে খোদেজা বলে, তুমিও কিন্তু আবার ওর মতো কইরো না, বুঝছো? চুপচাপ ঘুমাই থাকো। শাশুড়ির হুকুম শুনে ধারা চটজলতে মাথা নেড়ে সায় দিয়ে কাঁথা মুড়ি দেয়। শুদ্ধ মুখ গোমরা করে সেখান থেকে উঠে নিজের রুমে চলে আসে। অনেকটা সময় পেরিয়ে যায়, রাত আরও গভীর হয়। এক সময় ধারা আস্তে আস্তে মাথা থেকে কাঁথা সরায়, একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করে খোদেজাকে। খোদেজার চোখ বন্ধ, অপর পাশ ফিরে শুয়ে আছে সে, ঘুমে পুরো কাতর। ধারা আস্তে করে গা থেকে কাঁথা সরায়, একটু একটু করে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই খোদেজার কাশির শব্দ শুনলে আবারও ধপ করে বিছানায় শুয়ে পড়ে। তারপর থেকে খোদেজার ঘুম ভাঙেনি, এমনিই ঘুমের করে কেসে উঠেছিল। ধারা আবারও আরেক দফা ওঠার চেষ্টা করে। খুবই আস্তে আস্তে বিছানা ছেড়ে মেঝেতে পা ফেলে উঠে দাঁড়ায়। পা টিপে টিপে বিছানা ছেড়ে এগোতে থাকে। খোদেজা দরজার মুখোমুখি শোয়া। দাঁড়া শুয়েছিল তার বিপরীত পাশে।
তাই স্বাভাবিকভাবেই ধারার খোঁজেজাকে অতিক্রম করেই যেতে হবে। অন্ধকারে খুব সাবধানে এগোতে থাকে ধারা। এমন সময় খোঁজেজা পাশ ফিরতেই ধারা দ্রুত মেঝেতে বসে পড়ে। আস্তে আস্তে মাথা উঠিয়ে দেখে খোঁজেজা ঘুমিয়ে আছে। তারপর খুবই ধীরে ধীরে দরজা ফাঁক করে বেরোতেই কার সাথে যেন হঠাৎ ধাক্কা খায়। অন্ধকারে দুজনেই চমকে ওঠে। ধারা চিৎকার দিতে দিতেও থেমে যায়। শুধু মুখ চেপে ধরে। ধারা নিজেকে ধাতস্থ করে ফিসফিস করে বলে, ওহ তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। শুধু অভিমানের স্বরে বলে, আসছো তাহলে? আমি তো ভাবছি আর আসবেই না। কি না কি একটু রাগারাগি হয়েছে, তার জন্য তুমিও ভাবে মার সাথে চলে যাবা? আমার কথা একটু ভাবলে না? ধারা মোলায়েম স্বরে বলো, আমি কি ইচ্ছে করে গিয়েছি? মাই তো আমাকে টেনে নিয়ে গেল। আমারও তো যেতে ইচ্ছে করছিল না, ঘুমও আসছিল না তখন। আর আমার বুঝি খুব ঘুম আসছিল, এজন্যই তো এখানে 10 বার চক্কর দিয়ে ফেললাম। ধারা শুদ্ধকে সাবধান করে বলো, আস্তে কথা বলো, মা আবার ঘুম থেকে উঠে যেতে পারে। আমাদেরকে একসাথে মা দেখলে আবারও রাগ করবে। এদিকে আসো বলে শুদ্ধ ধারাকে বারান্দায় নিয়ে আসলো। দুজনে পাশাপাশি মেঝেতে বসলো। কেউ কোনো কথা বলল না। অনেকটা সময় পেরিয়ে গেল। দুজনেই চুপচাপ ইতস্তত করতে লাগলো। কি বলবে না বলবে ভেবে পেল না। শুধু আর চোখে বারবার একে অপরের দিকে তাকাতে লাগলো। এক সময় শুদ্ধই নীরবতা ভেঙে আস্তে আস্তে বলতে লাগলো, আচ্ছা সরি, আমারই ভুল হয়েছে। আমি আজকে তোমার সাথে খুব বেশি রাগারাগি করেছি, তাই না? ধারা আস্তে করে শুদ্ধর দিকে তাকিয়ে বলো, না, ঠিকই আছে। তুমি তো আমার জন্যই চিন্তায় এমন করেছো। ভুলটা আমারই। আমি তোমাকে চিন্তায় ফেলে দিয়েছিলাম। আমার কোনোভাবে তোমাকে ইনফর্ম করা উচিত ছিল। শুধু জোর গলায় বলো, আরে না, তোমার ভুল কিভাবে হয়? তুমি তো আর ইচ্ছে করে করনি। তোমার কাছে তো আর ফোন ছিল না, জানাবে কিভাবে? তারপরে তো আমার ফোনটাই বন্ধ হয়ে গিয়েছিল। আর যা করেছো ভালোই করেছো। সামহাও যদি আমি কোথাও আটকে যেতাম, তাহলে তো তোমাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে হতো। আমি শুধু শুধু ওভার রিয়েক্ট করে ফেলেছি। না, ভুলটা আমারই। আমার জন্য এত কিছু হয়েছে। আরে না, আমার ভুল। না, আমার ভুল। আবারও কথা তর্কে চলে যাচ্ছে বুঝতে পেরে শুধু তারা দুজনই একসাথে হেসে উঠল। দরজার আড়াল থেকে এতক্ষণ সবকিছু লুকিয়ে দেখছিল খোদেজা। ওদের মধ্যেও সবকিছু আবার ঠিক হয়ে গেছে দেখে মুচকি হেসে আবার নিজের রুমে চলে যায়। খোদেজার উপস্থিতি তারা কেউই টের পায়নি। দুজনে নিজের মতো করেই কথা বলে যেতে থাকে। শুধু মৃদু হেসে মাথা চুলকে বলল, কি যে করি না আমরা, আজকে কি ঝগড়াটাই না করলাম। দাঁড়া মাথা নিচু করে স্মিথ হেসে বলল, হুম। শুধু বলল, তবে যাই বলো, আমি প্রথম প্রথম তোমার সাথে অনেক চেঁচামেচি করে ফেলেছি। আমার এটা ঠিক হয়নি। তোমার নিশ্চয়ই খুব খারাপ লেগেছিল। কত সবকিছু ঠিক রাখার চেষ্টা করি, তবুও সবকিছু জীবনের সম্মতি হয়ে যায় না। ছোটখাটো দুঃখকর ব্যাপারগুলো ঘটেই যায়। ধারা বলল, ছোট ছোট দুঃখ জীবনে থাকা ভালো, কখনো পরিপূর্ণ সুখী হতে নেই। ওই যে কথা আছে না, বেশি সুখ কপালে সয় না। সুখের পাল্লা বেশি ভারী হয়ে গেলে স্রোতের মতো দুঃখ জীবনের দিকে ধেয়ে আসে। প্রকৃতি ভারসাম্য পছন্দ করে। সুখের আধিক্য যত বেশি হবে, তাকে ঘাটতি করা দুঃখের পরিমাণ ততই বড় হবে। আমার মাঝে মাঝে খুব ভয় হয় শুদ্ধ। আমি খুব বেশি সুখী হতে গেছি, কিছু হয়ে হবে না তো? শুধু হেসে ধারাকে হাত দিয়ে আগলে বলো, তোর কিছুই হবে না। তুমি বেশি বেশি ভাবো, আমি আছি না। শুদ্ধর ভরসা মাখা মুখের দিকে তাকিয়ে ধারা বিচলিত মুখেই স্মিথ হাসে। শুদ্ধর কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখে আর মনে মনে কামনা করে এই সময় কখনোই না ফুরাক। একটা কালো রঙের কাক সেই কখন থেকে রেলিংয়ের উপর বসে গলা ছেড়ে কাকা করে ডেকে যাচ্ছে। ধারা বারান্দায় টবগুলোতে পানি দেওয়া অবস্থাতে আর চোখে একবার কাকটার দিকে তাকায়। ধারার চোখের দৃষ্টিতে হোক বা অন্য কোনো কারণেই হোক, ধারা তাকাতেই কাকটা তার গলার আওয়াজ কমিয়ে ফেলল। আর দু একবার ক্ষীণ স্বরে কাকা করে পুরোপুরি চুপ হয়ে গেল। ঠিক তখনই ভেতর থেকে শুদ্ধর গলার আওয়াজ শোনা যায়, ধারার নাম ধরে অনবরত ডেকে যাচ্ছে। সকালের উদাসীন সূর্যের দিকে একবার তাকিয়ে ধারা পানি দেওয়া বন্ধ করে রুমের মতো ঢোকে।
শুধু কাঠের আলমারির সামনে দাঁড়ানো। কবাট খুলে তখন থেকে কিচেনে খুঁজে চলেছে। দাঁড়া পাশে গিয়ে দাঁড়িয়ে বুড়ো উঁচিয়ে ইশারা করে। কি? শুধু খোঁজা চালিয়ে রেখেই বলল, আমার কালো রঙের টাইটা কোথায়? খুঁজেই পাচ্ছি না। দাঁড়া দ্বিতীয় তারাকের শার্টের স্তূপটা একটু উঁচু করতে কালো রঙের টাইটা বেরিয়ে এলো। শুদ্ধ একগাল হেসে ফেলে বলল, ও ওখানে ছিল? দেখেছো, আমার চোখেই পড়েনি। শুদ্ধ আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের উপর টাই পেছাতে থাকে। দাঁড়া পেছনে দাঁড়িয়ে মৃদু হাসে। শুদ্ধকে আজ জন্মদিনের চাইতে একটু বেশি এক্সাইটেড লাগছে। আর হবেই বা না কেন, আজ শুধু একটা ইয়াং অ্যাচিভমেন্ট ইভেন্ট, এই প্রথম ইনভাইটেড। যেই ইভেন্টে এই প্রথম প্রধান আকর্ষণ মূলত শুদ্ধ। শুদ্ধর মতো আরও অনেকেই আছে, তবে সাধারণের মধ্যেও আলোড়ন সৃষ্টি করা উঠতি সাফল্যের অধিকারী শুদ্ধর কাজের দক্ষতাই এখন অধিক আলোচিত। শুদ্ধ শুধু একা নয়, শুদ্ধর পুরো পরিবারই সেখানে আমন্ত্রিত। অতএব ধারার বাকি সবাই যাবে, তবে শুদ্ধকে বেরোতে হচ্ছে একটু আগেই। ফ্যাক্টরিতে তার কিছু জরুরি কাজ আছে। সদ্য চালু হওয়া এই ফ্যাক্টরিতে এখন নানাবিধ প্রয়োজনীয়তা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে। সেগুলোকে পাশে কাটিয়ে যাবার কোনো উপায় নেই। শুদ্ধ ঠিক করলো ফ্যাক্টরি থেকে সে যথাযথ ইভেন্ট পৌঁছে যাবে। দারাকে বলে দিয়েছে যেন সোজা ইভেন্টে চলে যায় তারা। দারা অনেকক্ষণ ধরেই শুদ্ধর দিকে তাকিয়েছিল। শুদ্ধর মুখের খুশির আমেজটা দেখতে তার ভালো লাগছে। তার থেকেও বেশি ভালো লাগছে শুদ্ধ তার লক্ষ্যে ধীরে ধীরে পৌঁছতে পারছে দেখে। দারা নিজেকে খুব ভাগ্যবতী মনে করে এই অসাধারণ মানুষটির সাফল্যের দ্বারে পৌঁছানোর অসাধারণ যাত্রাটি নিজের চোখে দেখতে পারছে বলে। টাই বাঁধতে গিয়ে শুদ্ধ বারবার তালগোল পাকিয়ে ফেলছে। দারা সেটা খেয়াল করে মৃদু হেসে শুদ্ধর হাত ছাড়িয়ে নিজ টাই বেঁধে দিতে লাগলো। শুদ্ধ হড়বড় করে বলতে লাগলো, দারা, আমি কিন্তু ফ্যাক্টরির কাজ শেষ হলেই সেখানে পৌঁছে যাব। তোমরা তার আগেই বেরিয়ে পড়ো কিন্তু। আর শুদ্ধর কথা মাঝপথে থামিয়ে দিয়ে অবিকল মতো করে ধারা বলতে লাগলো, আর একদমই লেট করবে না, সাবধানে যাবে, নিজেদের খেয়াল রাখবে, এই তো? শুধু হেসে ফেলল, ঠোঁট চেপে হেসে বলল, হুম, আরও আছে। যাবার আগে খেয়াল করে ফোনটা সাথে করে নিয়ে যেও। শুদ্ধ মানিব্যাগ পকেটে ঢুকিয়ে বের হওয়ার জন্য এগোলো। দারা পেছন পেছন যেতে যেতে বলল, আমি মাকে নিয়ে একা একা যেতে পারবো, তুমি চিন্তা করা বন্ধ করো। একটা নতুন অ্যাড্রেস খুঁজে যাওয়া আর এমনকি আমি পারবো। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে শুদ্ধ বলল, হুম, অবশ্যই পারবে। আমি যখন থাকবো না তখন তো তোমাকে একা একাই সব করতে হবে। মুখের হাসি গায়েব হয়ে গেল ধারার। এক আকাশ অভিমান নিয়ে সে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, এমন কথা আর কখনো বলবে না, তোমাকে ছাড়া আমি কিচ্ছু পারবো না। ধারার অবস্থা দেখে মনে হচ্ছে এই বুঝি কেঁদে ফেলবে। শুদ্ধ হেসে ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন একটু হাসো প্লিজ। আমাকে এভাবে গোমরা মুখে বিদায় দিবে? দারা ঠোঁট প্রসারিত করে একটু হাসল। ধারার কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে চলে গেল শুদ্ধ। ধারা দাঁড়িয়ে রইল। সিঁড়ি দিয়ে যতক্ষণ শুদ্ধর ছায়াটা পর্যন্ত দেখা গেল ততক্ষণ। একটা ক্যাব ভাড়া করে যথাসময়ে ধারা খোদেজার চুমকি ইভেন্টে পৌঁছে গেল। খোদেজার আসার একদম ইচ্ছে ছিল না। প্রচণ্ড সংকোচ হচ্ছে। এত বড় বড় মানুষের ভেতর সে অর্ধমূর্খ মানুষ আর কি করবে? কিন্তু তার ছেলে সেই কথা শুনলেই না। ঠিকই জোর করে মাকে রাজি করিয়ে ছেড়েছে, নয়তো মাকে ছাড়া সে যাবে না। চুমকি ভীষণ উৎফুল্ল হয়ে আছে। এত সুন্দর সাজসজ্জা সে আগে কখনো দেখেনি। প্রবেশদ্বারেই বেলুন দিয়ে রাউন্ড করে গেট সাজানো। এত এত বেলুন। চুমকির ইচ্ছে হলো দু একটা বেলুন ছুটিয়ে নিয়ে রেখে দিতে। অনেক কষ্টে সে তার ইচ্ছাটাকে সংযত করলো। অনেক মানুষ পাশ দেখিয়ে ঢুকছে। যারা সবাইকে নিয়ে ঢুকলো, কিন্তু হলের ভেতরে গেল না। গেটের কাছে দাঁড়িয়ে রইল। তাদেরকে তাড়াতাড়ি আসতে বলে শুদ্ধ এখনো আসেনি। নিশ্চয় কোনো কাজে আবার আটকা পড়ে গেছে। শুদ্ধকে ফোন লাগালো ধারা। কিছুক্ষণ বাজতেই শুদ্ধ রিসিভ করলো। তাড়াহুড়ো গলায় বলল, দাঁড়া, তোমরা কি পৌঁছে গেছো? দাঁড়া বলল, হ্যাঁ, তুমি কোথায়? কখন আসবে? আর তোমার আশেপাশে এত শব্দ কেন?
শুধু একটা সিএনজি ডেকে উঠতে উঠতে বলল, এই তো আমি রাস্তায়, মাত্র সিএনজিতে উঠলাম, একটু পরেই এসে পড়ব। তুমি সবে গাড়িতে উঠলে? এতক্ষণ ফ্যাক্টরিতেই ছিলে? তাড়াতাড়ি আসো, আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমি আসছি, ফোন রাখছি। কথা কিছু শোনা যাচ্ছে না, তোমরা ভেতরে গিয়ে বসো, দাঁড়িয়ে থেকো না। শুধু ফোন কেটে দিল। ধারা ভেতরে গেল না, দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পর আবার শুধুকে ফোন দিল। শুধু তখন সিএনজিতে, আশেপাশে শুধু গাড়ির হর্নের শব্দ। ফোনের আওয়াজ শুধু শুনতে পেল না। একটু পর পর গাড়ি জ্যামে আটকে পড়ছে। শুধু বারবার ঘড়ির দিকে তাকাতে লাগলো। এমন হতে থাকলে তার নির্ঘাত দেরি হয়ে যাবে। শুধু সিটির সাথে ঠেস দিয়ে বসে তাড়াতাড়ি পৌঁছানোর অপেক্ষা করতে লাগলো। রাস্তা এখন পুরোই রমরমা অবস্থা। শুধু গাড়ি আর গাড়ি। সবারই আগে যাবার তাড়া। একটা বড় ট্রাক সবাইকে পেছনে ফেলে দ্রুতগতিতে এগোতে লাগলো। প্রশস্ত রাস্তার মাঝখানে দাপট দিয়ে চলতে লাগলো সেটি। একসময় নিচের থেকে ক্ষুদ্র একটি সিএনজির পেছনে পড়ে তাদের গতিতে স্লোত এসে পড়ল। বার কয়েক হর্ন বাজিয়ে সরে যেতে বলল। সিএনজি চালকের সাইড দিতে একটু দেরি হতে লাগলো, কিন্তু সেই দেরি সহ্য হলো না সেই বৃহদাকার ট্রাক চালকের। বৃহত্তর কেন ক্ষুদ্রতরকে পরোয়া করবে? কতই না অবলীলায় সিএনজিটাকে ধাক্কা মেরে নিজের জায়গা বানিয়ে চলে গেল ট্রাকটি। অনেকটা সময় পেরিয়ে গেল, শুদ্ধ এখনো আসলো না। দাঁড়া আর খোঁজে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেল। এর মাঝে ইভেন্ট ম্যানেজমেন্ট লোক এসে ভেতরে বসার জন্য অনুরোধ করে গেছে তাদের। তারা যায়নি। একসময় ইভেন্ট শুরু হয়ে গেল। অনেকে এসে শুদ্ধর কথা জিজ্ঞেস করলো, কিন্তু ধারা কিছু বলতে পারল না। বারবার শুদ্ধকে ফোন করতে লাগলো ধারা, কিন্তু না, আর ফোন রিসিভ হলো না। কোনো খবর পেল। ধারা চেষ্টা চালিয়ে যেতে লাগলো। একসময় খবর এলো, কিন্তু সেটা শুদ্ধর ফিরে আসার নয়, তার অ্যাক্সিডেন্টের। ধারা পাগলপ্রায় অবস্থায় হাসপাতালে এসে পৌঁছলো। নিঃশ্বাসটাও যেন আটকে আছে তার। তার পেছনে আছে খোদেজা আর চুমকি। কাঁদতে কাঁদতে তাদের অবস্থা খারাপ। হাসপাতালে এসে ওরা জানতে পারলো অ্যাক্সিডেন্টের সময় সিএনজি চালক সিটকে গাড়ির বাইরে পড়ে গিয়েছিল। সে খানিক আহত হয়েছে, আর তেমন কিচ্ছু হয়নি, কিন্তু শুদ্ধর অবস্থা খুব বেশি খারাপ। তাকে আইসিইউতে শিফট করা হয়েছে। একটা ডাক্তার সেখান থেকে বের হয়ে আসলে ধারা তোতা পাখির মতো বুলি আউড়ে শুদ্ধর কথা জিজ্ঞেস করল। ডাক্তার কপালে একটা চিন্তার ছাপ ফুটিয়ে পড়ল। এখনই কিছু বলা যাচ্ছে না, তবে বাঁচার সম্ভাবনা খুব কম। ডাক্তারের মুখে এই কথা শুনে ধারার পুরো পৃথিবী ঘুরে উঠল। মেঝেতে পড়ে গিয়ে তার কপালের কার্নিশ কেটে গেল। গল গল করে রক্ত বেরোতে লাগলো সেখান থেকে। তার নিথর শরীরটা টেনে একটা বেডে শুয়ে দিয়ে একজন নার্স ব্যান্ডেজ করে দিল। একটু পর জ্ঞান ফিরে আসলে চোখ খুলে সে সবার আগে শুদ্ধর কথা জিজ্ঞাসা করল। দ্রুত বেগে উঠে বসতেই কপালের তীক্ষ্ণ ব্যথাটা মাথা চড়া দিয়ে উঠল, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ হলো না। শরীরের যন্ত্রণা চাইতে মনের যন্ত্রণাই যে তাকে অধিক কাবু করে রেখেছে। যখন সে জানতে পারল শুদ্ধর অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সে আরও পাগলের মতো কান্নাকাটি করতে লাগলো। মাথার ব্যান্ডেজ টান দিয়ে খুলে ফেলে দুহাত দিয়ে গাল খামচে ধরল, কখনো আবার দাঁত দিয়ে হাত কামড়ে ধরল। শুদ্ধকে ছাড়া এক মুহূর্তের জন্য বেঁচে থাকার কথা সে কল্পনা করতে পারে না। বারবার শুধু আল্লাহ আল্লাহ করতে লাগলো। কেউ তাকে শান্ত করতে পারল না। ডাক্তারদের পা পেঁচিয়ে ধরে শুধু তার স্বামীকে বাঁচানোর জন্য আকুতি করতে লাগলো। ডাক্তার বলল তাদের যতটুকু করার তারা করেছে। এখন 24 ঘন্টার মতো পেশেন্টের জ্ঞান ফিরলেই কিছু একটা বলা যাবে। জ্ঞান না ফিরলে পেশেন্টের কোমায় যাবার সম্ভাবনা আছে। ধারার বুক চিরে যাবার মতো যন্ত্রণা হতে লাগলো। অজর ধারায় কাঁদতে লাগলো সে। ধারার এই অবস্থা ডাক্তার, নার্স সহ সবার চোখেই পানি এনে দিল। এমনভাবে বেশিক্ষণ চলতে থাকলে হয়তো এই মেয়েটি মারা যাবে। একটু পরপরই জ্ঞান হারিয়ে ফেলেছে সে। খোদেজার হয়েছে আরেক যন্ত্রণা। ছেলের দুঃখে সে কি কাঁদবে? ছেলের বউকে সামলানোর জন্য তাকেই শক্ত থাকতে হলো। ধারার মাথাটা বুকে চেপে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো সে। হাসপাতালে এসে শুদ্ধর যে রক্তমাখা মুখটা দেখেছিল, সেটা বারবার তার মস্তিষ্কে আঘাত করে হৃদয়ে রক্তক্ষরণ করতে লাগলো। তার ছেলে মাহতাব জন্ম না দিলেও তার নিজের ছেলের থেকে সে বেশি। পুরো পৃথিবীর কাছে মাহাতাব বিচক্ষণ।
দূরদর্শী গুছিয়ে কথা বলার মানুষ হলেও মায়ের কাছে সে ছিল নিতান্তই বাচ্চা সুলভ। যখন যা মনে আসতো অবলীলায় বলে দিত। কত শ্রম আর মেধায় এই ছেলেই কত কিছু করে ফেল, আর আজ কেমন নিথর হয়ে পড়ে আছে দেখো। খোদেজার বুকের মধ্যটা মোচড় দিয়ে ওঠে। মাঝখান থেকেই কেটে গেল 17টা ঘন্টা। সত্যর জ্ঞান ফেরার কোনো হদিস নেই। ধারার অবস্থা আরও খারাপ হয়ে গেল। বারবার নিজেকে ক্ষত বিক্ষত করে তুলতে লাগলো সে। এর মাঝে অনেকবারই জ্ঞান হারিয়েছে। তাকে সামলানো ভারী মুশকিল হয়ে উঠল। বারবার শুদ্ধর কাছে যাবার জন্য পাগলামো করতে লাগলো। উপায় না পেয়ে জোর করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানোর ব্যবস্থা করা হলো তাকে। কিছুক্ষণের মধ্যেই ওষুধ তার কাজ শুরু করে দিল। শুদ্ধর কাছে যাবার জন্য ছটফট করতে করতে আস্তে আস্তে অবশ হয়ে আসতে লাগলো তার শরীর। ক্লান্ত চোখগুলো ঝাপসা হবার আগে সে শুধু একটা কথাই শুনতে পেল, শুদ্ধর জ্ঞান ফিরেছে। প্রায় 2-3 ঘন্টা পর ধারার ঘুম ভাঙে। চোখ খুলে হাসপাতালের সিলিং চোখে পড়তেই প্রথমে ঠাড় করতে পারে না সে আসলে কোথায়। সারাদিন পেটে কিছু পড়েনি, শরীর ভীষণ ক্লান্ত, তার উপর বেশ কয়েক জায়গায় আঘাতের যন্ত্রণা। তবুও দীর্ঘ এক ঘুমের ফলে এখন শরীর একটু ভালো। সিলিং থেকে চোখ সরিয়ে পাশে নিতেই হাসপাতালের বেডের স্ট্যান্ডে ঝুলে থাকা এক পরিত্যক্ত স্যালাইনের নল দেখেই ধারার পূর্বের সকল কথা মনে পড়ে যায়। ক্ষণবিলম্ব না করেই সে গায়ের থেকে সাদা চাদর সরিয়ে অস্ফুট স্বরে শুদ্ধ বলে ডেকে উঠে দ্রুত বেগে শুদ্ধর কেবিনে যায়। একটা ঝড়ো হাওয়ার ন্যায় দরজাটা খুলতেই শুদ্ধর 2 চোখ আস্তে করে ধারার দিকে যায়। ধারা যেন হঠাৎ থমকে যায়। এতক্ষণের ঘূর্ণিপাকের মতো উদ্বেলিত হাওয়া, তার সমস্ত অস্থিরতার বহিঃপ্রকাশ যেন এক নিমেষেই বন্ধ হয়ে যায়। ঠিক যেমন প্রকৃতির এক ভয়াল ঘূর্ণিঝড়ের পরে সমুদ্র যেমন শান্ত হয়। মিনিট খানেকের মতো ধারা কিছু বলতে পারে না, নড়তেও পারে না, কিছু ঠায় দাঁড়িয়ে থাকে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থাকে তার প্রাণের সঞ্চার, প্রশান্তির আধার, জীবনের স্বস্তিদায়ক সেই দৃষ্টি যুগলের দিকে। পৃথিবী যেন হঠাৎ করেই থমকে যায় তার কাছে, আর অন্য কিছু তার দৃষ্টিতে আসে না। আসে শুধু একটা দরজা, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা তার ভালোবাসা, আর তাদের মধ্যকার ক্ষুদ্র দূরত্ব। ধারা অপলক তাকিয়ে থেকে বশীকরণের মতো আস্তে আস্তে এগোতে থাকে। ধারাকে দেখে শুদ্ধ তার বাঁ হাতের কাঁপা কাঁপা আঙুলগুলো বিছানা থেকে আস্তে আস্তে তোলার চেষ্টা করে। শুদ্ধর বেডের কাছে এসে নিজের হাতটা আস্তে আস্তে শুদ্ধর আলতো উঁচু করে দেওয়া হাতের নিচে রেখে আঁকড়ে ধরে ধারা। তারপরে হঠাৎ মেঝেতে বসে পড়ে। শুদ্ধর আঁকড়ে ধরা হাতটায় একটা চুমু দিয়ে নিজের মুখের কাছে নিয়ে কেঁদে ওঠে ধারা। মৃত্যু থেকে বেঁচে ফেরা স্বামীর হাত ধরে তার শব্দহীন কান্না সেখানে উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। অন ডিউটিতে থাকা হেড ডক্টর চশমা খুলে নিজের চোখ মুছে। নার্সেরাও আবেগপ্লুত হয়। কখন যেন অজান্তেই মনে প্রাণে তারাও চাইছিল মেয়েটি তার স্বামী ফিরে পাক। এখন যখন তা পূর্ণ হলো, তখন মেয়েটির সাথে সাথে তারাও এক ধরনের প্রশান্তি খুঁজে পায়। মাথার হাতে ব্যান্ডেজ পেঁচানো শুদ্ধ ধারাকে মাথা নাড়িয়ে নিষেধ করতে কাঁদায়। তার অবস্থা এখন একটু ভালো, আউট অফ ডেঞ্জার। সেই ঘণ্টাখানেক আগে যখন তার জ্ঞান ফিরেছিল, তখন থেকেই ধারাকে খুঁজে চলছিল সে। এখন যখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি এলো, তখন ধারার সাথে সেও খানিক আবেগপ্লুত হয়ে পড়ল। শুদ্ধর বারণ শুনে ধারা চটপট চোখের পানি মুছে মুখে হাসি টেনে উঠে দাঁড়ালো। তার শুদ্ধ বেঁচে ফিরেছে, সে আর কাঁদবে কেন? শুদ্ধ শোয়া থেকে বসার চেষ্টা করলো, কষ্ট হলো, পারল না। ডাক্তার নিষেধ করলো, কিন্তু শুদ্ধ শুনল না। খোদেজা শুদ্ধকে ধরে পেছনে বালিশ দিয়ে বসার জন্য সাহায্য করতে চাইল। হঠাৎ শুদ্ধ কেমন আতঙ্কগ্রস্ত স্বরে বলে উঠল, এ কি, আমি আমার পা নাড়াতে পারছি না কেন? একরাশ বিস্ময় নিয়ে ডাক্তারের দিকে তাকালো ধারা। ডাক্তার কেমন যেন ইতস্তত করে সঙ্গে সঙ্গেই ফিচেল হেসে উঠে বলল, আরও তেমন কিছু না, ছোটোখাটো মাইনর ইনজুরি। তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই তো তুমি হাঁটতে পারবে না, হাত পা নাড়াতে একটু তো সময় হবেই।
তুমি টেনশন নিও না, কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথায় শুদ্ধ খানিক আশ্বস্ত হলো ধারাও। কিন্তু এরপরই ডাক্তার তাকে একা ডেকে যা বলল তা পুরোই স্তম্ভিত করে রেখে দিল তাকে। হাসপাতালে 15 দিন কাটানোর পর শুদ্ধ বাড়িতে ফিরে আসলো হুইল চেয়ারে। ধারা হুইল চেয়ারে শুদ্ধকে টেনে রুমে নিয়ে এলো, হাত দিয়ে ধরে উঠিয়ে বিছানায় শুয়ে দিল তাকে। শুদ্ধ কিছুই বলল না, কেমন যেন বিষণ্ণ হয়ে রইল। ধারা মুখে হাসি টেনে বলল, খাবে কিছু? তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসি। শুদ্ধ আস্তে করে মাথা নেড়ে না করলো। ধারার মধ্যে মন খারাপের ছায়া নেমে আসতে চাইলেও সে তাতে গা করল না। আবারও হাসি টেনে রুমের পর্দাগুলো আরেকটু সরিয়ে দিতে দিতে বলল, আজকে আবহাওয়া খুব সুন্দর, তাই না? দেখো আকাশটা কত সুন্দর লাগছে। শুদ্ধ আস্তে করে বলল, আমি হাঁটতে পারবো কবে ধারা? ধারার হাত থেমে গেল। নিজেকে সামলিয়ে ধারা প্রসঙ্গ পাল্টিয়ে বলল, কটা দিন একটু রেস্ট নিতেই হাঁপিয়ে উঠেছ। তুমিও না, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। ধারা দ্রুত সেখান থেকে চলে যেতে লাগলো। আস্তে করে একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়ল শুদ্ধ। সেই দীর্ঘশ্বাসের শব্দ শুনে ধারা দরজার মুখে দাঁড়িয়ে পড়ল। তার মুখে মেঘের ছায়া নেমে আসলো। ধারার মনে পড়ে গেল সেদিনের ডাক্তার তাকে নিজের চেম্বারে ডেকে কি বলেছিল। শুদ্ধর পা নাড়াতে না পারা কোনো মাইনর ইনজুরির কারণে না, শুদ্ধর সামনে ছিল বলে তখন মিথ্যা বলতে হয়েছে। অ্যাক্সিডেন্টের কারণে ওর মস্তিষ্কে আঘাতের ফলে মস্তিষ্ক থেকে নার্ভের সংকেত প্রেরণে বাধা সৃষ্টি হয়েছে, যার ফলে আশঙ্কা করা যাচ্ছে ওর 2 পায়ের নিচের অংশ সম্ভবত প্যারালাইজড হয়ে গেছে। তবে এটা চিরস্থায়ী নাকি সাময়িক সেটা ওর রিপোর্ট দেখে এখনই বলা যাচ্ছে না। যদি সাময়িক সময়ের জন্য হয়ে থাকে তবু সেটা ঠিক হতে অনেক সময়ের প্রয়োজন হবে, যার ফলে শুধু হাঁটতে পারবে না, সময় লাগবে। চিকিৎসা নিতে হবে, ভেঙে পড়া যাবে না। কিন্তু এই সময়টার বেশিরভাগ পেশেন্টই ভেঙে পড়ে। প্যারালাইসিসের কারণে তাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটে, তারা হাঁটতে পারে না, যার ফলে পেশেন্ট মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ে। যেহেতু আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসা যাবে কিনা সেটা আগের থেকেই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না, তাই তারা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ে, ভেবেই নেয় যে তারা আর কোনোদিন হাঁটতে পারবে না। জীবনের প্রতি বিষাদ ভাব এসে পড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং অনেকের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেড়ে যায়। তাই এই সময় পেশেন্টকে অবশ্যই প্রচুর মানসিক সাপোর্ট আর যত্নে রাখতে হয়, হাল না ছেড়ে দিতে উৎসাহিত করতে হয়। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত, এর উপর ফিজিওথেরাপির ব্যবস্থাও আছে। আমরা ভালো কিছু আশা রাখতে পারি, কিন্তু তার আগে পেশেন্টের নিজের মনোবল থাকা অনেক প্রয়োজন। তার নিজের চেষ্টা আর মনের জোরই তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। মানসিক শক্তি ছাড়া এই অসুস্থতা কাটিয়ে ওঠা বেশ কঠিন। পেশেন্ট যদি হাল ছেড়ে দেয় তবে এই কেসে ট্রিটমেন্টও আর কোনো কাজে আসে না। ডাক্তারের কথা মনে করে ধারা আরেকবার পেছনে ফিরে শুদ্ধর দিকে তাকায়, দেখে শুদ্ধ নীরব হয়ে মেঝের দিকে তাকিয়ে আছে। ধারার বুক চিরেও একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। একে একে শুদ্ধর দিনগুলো হুইলচেয়ারেই কাটতে থাকে। কাজের চাপে আটকে থাকা শুদ্ধর এখন অবসরের অবকাশ নেই। সারাটা দিন বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই তার। আর কী বা সে করবে? সামান্য হুইলচেয়ারে বসতে হলেও তার অন্যের সাহায্য লাগে। এমনকি এখান থেকে ওখানে যেতে হলেও ডাকতে হয় অন্যদের, সাহায্য নিতে হয় হুইলচেয়ারের। পা দুটো তো প্রায় অচল, সব কিছু হুট করেই কেমন যেন পাল্টে যায়। নিজের পায়ে হাঁটতে না পারায় সে না ফ্যাক্টরিতে যেতে পারে আর না তার ফলের খামারে। সব কাজে স্লাদ তৈরি হয়, হাতে থাকে ক্ষতি। এই তো সবই পরিপূর্ণ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছিল সে। একের পর এক সুযোগ এসে ধরা দিচ্ছিল তাকে, যা সে যথাযথ কাজেও লাগাচ্ছিল। কিন্তু এই উঠতি সাফল্যের মাঝেই হঠাৎ এই দুর্ঘটনা নেমে এসে জীবনটাকে যেন নিচের দিকে টেনে ধরল।
সব কিছু থেমে গেল। শুদ্ধর কিছু করার থাকে না, শুধু সারাক্ষণ বিষণ্ণ মনে বিছানায় হেলান দিয়ে বসে থাকে। কখনো কখনো হুইল চেয়ারে টেনে জানালার কাছে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মুখে এখন আর সেই নজর কাড়া টোলপড়া হাসি দেখা যায় না। আগের মতো তার মুখে আর নেই দুষ্টুমির ঝিলিক, খেলা করে না। সব কিছুই নীরব, নির্লিপ্ত। শুদ্ধকে অবস্থায় দেখে সব থেকে বেশি যন্ত্রণায় ভোগে ধারা। সেই শুদ্ধ সবসময় নিজের কাছের মশগুল থাকতো, সবসময় কিছু না কিছু নতুন করার চেষ্টায় থাকতো। আর সেই উদ্যমী পরিশ্রমী শুধু উদাস হয়ে বসে আছে হুইল চেয়ারে, যার মুখের প্রতিটি শব্দই এক আকাশ অনুপ্রেরণা বহন করত। আজ সেই হয়ে আছে হতাশায় বিবর্জিত। এই দৃশ্য ধারার জন্য যে ঠিক কতটা অসহনীয় তা শুধু উপরওয়ালাই জানেন। তবুও সে নিজেকে সামলে সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করে। কিন্তু আগের মতো সব কিছু আর তেমন সহজ হয় না। আর না আগের মতো থাকে তাদের সম্পর্ক। শুদ্ধর মেজাজ আজকাল কেমন যেন খিটখিটে হয়ে গেছে। হয় বেশি কথাই বলে না, মনমরা হয়ে থাকে, নয়তো অল্পতেই রেগে যায়। পায়ের ব্যায়ামও করতে চায় না, চেষ্টা ছেড়ে দেয়। নিজেকে অন্যের উপর বোঝা মনে করে, কষ্ট পায়, মন খারাপ করে। জীবনটাই যেন বিষাদ বোধ হয় তার।